নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমার বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে আমি সৌম্য। আজকে যে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা হবে, সেই ভিডিওটার জন্য যে বক্তব্য ছিল সেটা হচ্ছে ইলেকশন 2024 নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। পরবর্তীকালে প্রচুর তাতে কমেন্ট পেয়েছিলাম এবং পরবর্তীকালে সেই সেক্টর ওয়াইজ যখন ভাগ করি, সেখানে একটা সেক্টর ছিল ব্যাংকিং সেক্টরের উপর আলোচনা করেছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। একটা বিশাল বড় সরকারের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয় এবং সেখানে বলা হয়েছে যে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর টাকা ইনভেস্ট করেছে সরকার এবং আগামী দিনে 2024 লোকসভায় ইলেকশনে জেতার পরবর্তীকালে এদের যে স্টেপগুলো থাকবে তার মধ্যে এটা একটা মানে দারুণ ব্যাপার, গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে যদি তোমরা ইনভেস্ট করে থাকো তাহলে তোমাদের কষ্টার্জিত যে মূলধন সেটা একটা বহুগুণ রিটার্ন পাওয়া যেতে পারে বলে আশা করছি। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে একটা দেশের ব্যাকবোন। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া দেশ চলতে পারে না। যে কোনো পৃথিবীর যে কোনো দেশেই কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা দাঁড়ায়। এবং আমরা এটা দেখে নিয়েছি যে ইনফ্রাস্ট্রাকচারে এবারে গভর্নমেন্টের যে টার্গেট রয়েছে 2023-24 সালে, সেখানে দেখা যায় 10 লক্ষ কোটি টাকার মতো এবং সেটার পরিমাণ 3.3% জিডিপি, যেটা আমরা দেখেছিলাম আগের বারের সঙ্গে কম্পেয়ার করি অন্যান্য বারের তুলনায়। প্রতিবার আমরা 2014 সালে দেখেছিলাম 1.7% ছিল, তার পরবর্তীকালে দেখেছিলাম 2022-23 সালে সেখানে অ্যাপ্রক্সিমেট 9% ছিল এবং এখন দেখতে পাচ্ছি 3.3% রয়েছে। মানে টোটাল 10 লক্ষ কোটি টাকারও বেশি ইনভেস্ট করছে। এবং এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কী সেটা আমি বলেছিলাম, অপারেটিং যে এক্সপেন্ডিচার কী সেটা বলেছিলাম, এটা আমরা বলেছিলাম ইলেকশনের ক্ষেত্রে। ডিটেলসটা অন্যান্য ব্রোকাররা কী বলছে সেটা নিয়ে আলোচনা করছি, সেগুলো কিন্তু আমরা আগে ভিডিওগুলোতে আলোচনা করে এসেছি, তোমরা দেখে নিতে পারো আগের ভিডিওগুলোতে। সেখানে ডিটেলসে আমি আলোচনা করেছি কোন কোন সেক্টর ইম্প্রুভমেন্ট করতে পারে সিচুয়েশনে। আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারটা একটু বুঝতে হবে। ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝাচ্ছে যে এমন ধরনের একটা স্ট্রাকচার যে স্ট্রাকচার টু ব্যাকবোন। কি ইনফ্রাস্ট্রাকচার আগের লোক মনে করতো রিয়েল এস্টেটকে কিংবা রোডকে, কিন্তু সেটা নয়। রিয়েল এস্টেট, রোড অবশ্যই রয়েছে, তার সঙ্গে রেলওয়ে রয়েছে, ইউটিলিটি রয়েছে, তার সাথে পোর্টস রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, হেলথ কেয়ার রয়েছে, এডুকেশন আছে, আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, সমস্তগুলোকে মিলিয়ে কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার। মানে ইনফ্রাস্ট্রাকচার যত ভালো হবে, একটা ক্যালকুলেট করে দেখা গেছে ইকোনমিস্টরা, যদি ইনফ্রাস্ট্রাকচারের উপরে কেউ ইনভেস্ট করে 1 টাকা, তার 3 টাকা কিন্তু তার জিডিপিতে গিয়ে তার এফেক্ট হচ্ছে, তার মানে 3 গুণ বেশি এফেক্ট হচ্ছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে যে রেলওয়ে সেক্টর, শুধু রেলওয়ে সেক্টরে 2.4 লাখ ক্রোড়স ইনভেস্ট করতে চলেছে। আমরা চলে আসবো খুব চটপট করে যে পয়েন্টগুলোতে। প্রথম ঘটনা হচ্ছে কেন ইনফ্রা, সেটা আমরা বুঝে গেলাম। ইনফ্রাস্ট্রাকচারের গুরুত্বটা আমরা বুঝে গেলাম। ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট 3 রকম হতে পারে। একটা হচ্ছে বিওটি, মানে বিল্ড অপারেট ট্রান্সফার। একটা হতে পারে ইপিসি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন। থার্ড হতে পারে হ্যাম, হাইব্রিড অ্যানুইটি মডেল। প্রথম যে বিওটি, বিল্ড অপারেট ট্রান্সফার, সেটা হচ্ছে কোম্পানিগুলোকে দেওয়া হয়। কোম্পানিগুলো নিজেরা একটা যে প্রোডাকশন নিজেরা করে, যে কোম্পানিগুলো নিজেরা জাস্ট ফর এক্সাম্পল একটা ব্রিজ বানানো হলো, ব্রিজ বানানোর পরবর্তীকালে কোম্পানি ইউজ করে সেটা গভর্নমেন্ট হাতে হ্যান্ড ওভার করে দেয়। পরবর্তীকালে গভর্নমেন্ট তাকে একটা টাকা প্রতি সারা সবসময় পর্যন্ত দিয়ে থাকে। সেকেন্ড ওয়ান হচ্ছে গভর্নমেন্ট নিজে দায়িত্বটা নিয়ে ইপিসির মাধ্যমে, সেখানে নিজেই টোটালটা কাজ করে, কনস্ট্রাকশন সব খরচা নিজে দেয় এবং হাইব্রিড হয় দুটোর মধ্যে মিক্সড করে। চলে আসা যাক নেক্সট পয়েন্ট, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর যে বলছি সেটা হচ্ছে 1.5 ট্রিলিয়ন ডলারের যে ইন্ডাস্ট্রি চলেছে, সেই ইন্ডাস্ট্রির মধ্যে আমরা হাইওয়েতে এই মধ্যে গভর্নমেন্ট খরচ করছে CAGR 21.44%, মানে বিশালভাবে। 10,855 কিলোমিটার কনস্ট্রাকশন হয়ে গেছে এবং 65,000 কিলোমিটার কনস্ট্রাকশনের কথা চলছে। নেক্সট ওয়ান হচ্ছে রেলওয়ে। রেলওয়েতে হিউজ ইনভেস্ট করতে করেছে এবং আগামী দিন আরও করতে চলেছে। এর ইনভেস্টমেন্ট বলছে 35.3 ট্রিলিয়ন ডলারের একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট হতে চলছে আগামী 2032 সাল পর্যন্ত, যে টার্গেট রয়ে গেছে। পাওয়ার সেক্টরে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিশাল বড় নজর রয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট $300 বিলিয়ন কিন্তু US ডলার নেক্সট আগামী 10 বছরের মধ্যে ইনভেস্ট করতে চলেছে। লজিস্টিক এবং ওয়্যার হাউসিং, সেখানে $500 বিলিয়ন 2025 সালের মধ্যে খরচা করতে চলেছে। এবং ওয়্যার হাউস ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। ওয়্যার হাউসের উপরে 50,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। এয়ারপোর্টসের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সে 23টা সিটি যে শহরে কাজ করে চলেছে, মানে একটা বিরাট বড় কর্মযজ্ঞ চলছে। এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যদি 2024 সালের মধ্যে গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারে, তাহলে এই ধরনের যেগুলো প্রচুর বুম আসতে চলেছে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যে কোম্পানিগুলো কথা আমরা বুঝে গেলাম। কেন স্মল ক্যাপ কোম্পানিকে আমি বেছে নিয়েছি? লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে লার্সেন অ্যান্ড টুব্রো ছিল, রিলায়েন্স ছিল, আদানি পোর্ট ছিল, NTPC ছিল। এইগুলোকে আমি বাদ দিয়ে আমরা চলে এসেছি একেবারে স্মল ক্যাপ কোম্পানির দিকে। কেন? স্মল ক্যাপ কোম্পানির গ্রোথ কিন্তু বহুগুণ বাড়তে পারে, তোমার ইনভেস্টেড অ্যামাউন্টটা কিন্তু বহুগুণ বাড়িয়ে দিতে পারার ক্ষমতা, যেগুলো লার্জ ক্যাপ কোম্পানির সম্ভব নয়। লার্সেন অ্যান্ড টুব্রো একটা বিরাট বড় ইনস্টিটিউশন, সেখানে প্রচুর সুযোগ রয়েছে, এখানে প্রচুর ইনভেস্ট হচ্ছে, বড় বড় প্রজেক্ট বিশাল আসছে, কিন্তু আলটিমেটলি তুমি তার CAGR দেখো, আলটিমেটলি রিটার্ন দেখো, 5 বছরে
খুব বেশি রিটার্ন তেমন কিছু দেয়নি, কিন্তু তোমাকে যদি বড় ওয়েলথ ক্রিয়েট করতে হয় এবং তাড়াতাড়ি করতে হয় একটা তোমাদের লিমিটেড টাইমের মধ্যে, সুতরাং সেখানে কিন্তু তোমাদেরকে সেখানে এমন কিছু স্টককে বাঁচতে হবে যেগুলো রিস্কি কিন্তু সেগুলো রিটার্ন দেওয়ার ক্ষমতা বহুগুণ রয়েছে। তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে রিলায়েন্স বা L&T কখনো আমাদের সেই জায়গা দিতে পারছে না। তাহলে এবার চলে আসছি যে জায়গাতে এমন যে স্মল ক্যাপগুলো যেগুলো এবং মাইক্রো ক্যাপগুলো যেগুলো বহুগুণ রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে এবং তাদের মধ্যে প্রচুর বিজনেস গ্রোথ রয়েছে, ফিউচারিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করার ক্যাপাবিলিটি রয়েছে, এই সমস্তগুলো রয়েছে। তো এই কারণের জন্য এখন স্মল এবং মাইক্রো ক্যাপকে আমি গ্রহণ করেছি। নেক্সট আমি যদি বলতে পারি সিলেকশন করা ক্রাইটেরিয়াগুলো যেগুলো গ্রহণ করেছি, আমি স্মল ক্যাপগুলোকে প্রথম নিয়ে নিয়েছি, তাদের মধ্যে বিজনেস ক্যাপাবিলিটি কতটা ভালো আছে সেটা দেখেছি এবং সঙ্গে এটা দেখে নিয়েছি ইন ফিউচারে এগুলো কত গুণ বাড়তে পারে এটা হিসেব করে দেখে নিয়েছি, এর প্রোমোটারের সংখ্যা দেখে নিয়েছি, সেলস গ্রোথ দেখে নিয়েছি, এর রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি সেটা দেখে নিয়েছি। আমরা এটা দেখে নিয়েছি আমি যে এর পরবর্তীকালে ঋণের পরিমাণ কত কম রয়েছে এবং ফিউচারিস্টিক কীরকম অ্যাপ্রোচগুলো রয়েছে, সমস্তগুলো মিলিয়ে কিন্তু একটা বড় কাজ হয়েছে এই কত দিনের মধ্যে। লাস্ট ওয়ান যেটা সেটা বলবো রিস্কের পরিমাণ। এই ধরনের মাইক্রো ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানির রিস্ক থাকে বহুগুণ বেশি, অবশ্যই, যেহেতু এগুলো রিটার্ন দেওয়ার ক্ষমতা বেশি, রিস্ক এবং রিওয়ার্ড কিন্তু পাশাপাশি থাকে। তোমাকে রিস্ক যদি তুমি না নিতে পারো তাহলে কিন্তু রিওয়ার্ড পাবে না, সুতরাং রিস্কটাকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো এইগুলো থেকে আমরা চলে আসছি এইবারে কোম্পানিগুলোতে। তো আসার আগে আমি একটা যে বক্তব্য সেটা হচ্ছে তোমরা যারা নিউ ভিউয়ার আছে তারা অবশ্যই লাইক করবো তারা, এবং লাইক করার সময় সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাও প্রেস করে রাখবে যাতে কিনা ভালো ভালো ইনফরমেশনগুলো তোমাদের কাছে চট করে চলে আসে। আর আমার অলরেডি যারা সাবস্ক্রাইবার আছে তারা একটা লাইক করো। এই ধরনের ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম লাগে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, একাধিক 2 দিন 3 দিন সময় লেগে যায় টোটালটা ইনফরমেশন জোগাড় করা, ইনফরমেশনগুলো পড়া এবং সেগুলো যথার্থতা বিচার করে। সবচেয়ে বড় কথা সেটা যথার্থতা। ইনফরমেশন তো অনেক থাকে কিন্তু সত্যি যথার্থ কিনা সেটা দেখাটা। তো সেই সমস্তগুলো কাজের বিনিময়ে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা লাইক। যদি সম্ভব হয় একটা লাইক করলে বুঝতে পারবো যে আমি যে কাজগুলো করছি সেটা সত্যি তোমাদের কাছে ইনফরমেটিভ অর নট। তো আসা যাকে পারে যে পয়েন্টের প্রথম যে স্টকটার কথা, দারুণ ইন্টারেস্টিং স্টক। 1999 সাল থেকে কোম্পানিটা চলছে, ইনফ্রাস্ট্রাকচারের একটা সেরা কোম্পানি বলা যেতে পারে। বহু বছর ধরে কাজ করার জন্য অভিজ্ঞতা প্রচুর রয়েছে। আর যখনই কোনো প্রজেক্ট কোম্পানিকে দেখবে ফার্স্ট তার অর্ডার বুকটা দেখে নেবে। অর্ডার বুক এদের বিশাল ওটা অর্ডার বুক রয়েছে এবং প্রায় 17,800 কোটি টাকার অর্ডার বুক রয়েছে। এটা একটা বিরাট ব্যাপার এবং মার্কেট ক্যাপিটাল যেখানে 8,720, সেখানে অর্ডার হচ্ছে তার প্রায় 3 গুণের বেশি, মানে সে ডবলের বেশি। তার মানে একটা প্রচুর বড় ব্যাপার রয়েছে। প্লাস আরেকটা জিনিস দেখা সেটা হচ্ছে আন্ডার ভ্যালু কি না। এই সিচুয়েশন দাঁড়িয়েও আন্ডার ভ্যালু খুঁজে বের করাটা খুব কঠিন ব্যাপার। সেই সিচুয়েশনটা দাঁড়িয়েও আমি আমার চেষ্টা করে গেছি এবং এর সঙ্গে সঙ্গে রিটার্ন ক্যাপিটাল, রিটার্ন ইকুইটি প্রত্যেকটা জিনিস দেখা। কোম্পানিটা যে কাজ করছে সেই কোম্পানিটার কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কাজ করছে, হাইওয়ে কাজ করছে, ব্রিজের কাজ করছে, ফ্লাইওভারের কাজ করছে, পাওয়ার ট্রান্সমিশনের কাজ করছে, লাইন্স এবং আদার এয়ারপোর্টের যেগুলো কাজ এয়ারপোর্টের কাজ করছে এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্টের কাজ করছে, প্লাস টাওয়ার যেগুলো ইনস্টলেশন সেগুলোর কাজ করছে। এটা যে এদের প্রসেস কাজ, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশনের কাজ, এই ধরনের কাজগুলো করা কোম্পানিগুলো ভবিষ্যতে বহুগুণ বাড়ার ক্ষমতা রয়েছে। এদের যে কাস্টমার রয়েছে তার মধ্যে রয়েছে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া, এর সঙ্গে রয়েছে যারা AAI রয়েছে, এর সঙ্গে রয়েছে MSRDC রয়েছে, MSRDC ছাড়া রয়েছে রাইটস রয়েছে, রেলওয়ে কোম্পানি। মানে সমস্ত প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু এই ধরনের কোম্পানিগুলো, UPPCL রয়েছে, এই সবগুলো রয়েছে। এইসব ধরনের কোম্পানিগুলো কিন্তু স্মল ক্যাপ কোম্পানি যেটা আমি বলছিলাম। সুতরাং এদের রোড প্রজেক্ট থেকে এদের রেভিনিউ আসছে 69% এবং ওয়াটার ট্রিটমেন্ট থেকে আসছে 20% এবং টোল কালেকশন থেকে আসছে 11%। এইভাবে এদের টোটালটা রেভিনিউটা কিন্তু স্ট্রাকচার্ড। যে স্ট্রং অর্ডার বুক রয়েছে 17,800 কোটি টাকা এবং মার্কেট ক্যাপিটালাইজেশন 8,700 কোটি মাত্র এবং 8,720 স্মল ক্যাপ কোম্পানি। কারেন্ট মার্কেট প্রাইস 340 এবং ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 576। মানে সব দিক থেকে একেবারে সুন্দর এবং প্লাস আন্ডার ভ্যালুড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই সিচুয়েশন যদি তুমি দেখো 14.8% এবং রিটার্ন অন ইকুইটি যদি দেখো সেগুলি খুবই গুরুত্বপূর্ণ 16.2%। খুব সুন্দর কোম্পানি। তো এই কোম্পানিটার নাম হচ্ছে PNC ইনফ্রাস্ট্রাকচার, PNC ইনফ্রাটেক কোম্পানির নাম। PNC ইনফ্রাটেক কোম্পানি, এই কোম্পানি দুর্দান্ত কোম্পানি এবং ভবিষ্যতে গিয়ে এই কোম্পানিটা অনেক ভালো করতে পারে বলে মনে করা হচ্ছে কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি। নেক্সট চলে আসবো আরেকটা দুর্দান্ত কোম্পানি যে কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু খুব ভালো রিটার্ন দিতে পারে এবং এই কোম্পানিটাও কিন্তু স্মল ক্যাপ কোম্পানি। এটাকে আরও বলা যেতে পারে সবচেয়ে ভালো হয় বললে সেটা কিন্তু মাইক্রো ক্যাপের কাছাকাছি, মাইক্রো থেকে স্মল ক্যাপে চলে এসেছে। কোম্পানিটার কাজ কি? কোম্পানিটার কাজ হচ্ছে EPIC মানে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশনে কাজ করে। কোম্পানির প্রচুর বহুদিন অভিজ্ঞতা রয়েছে কিসের উপর? পোর্টের উপর, যেটা আমরা
আমরা বলতে চাইছিলাম, পোর্ট রয়েছে, রেসিডেন্সিয়াল রয়েছে, কমার্শিয়াল রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রয়েছে এবং রোড কনস্ট্রাকশন ব্যাপারে এই কোম্পানিটা খুব কাজ করে। এবং এই কোম্পানির বিজনেস যে সেগমেন্ট রয়েছে 51% সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন, ইপিসির উপরে 51%, রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে 49%। কোম্পানিটা 13টার বেশি প্রজেক্ট করছে এবং প্রায় 6,000 কোটি টাকার বিগত 10 বছর ধরে কিন্তু সেলস গ্রোথ দিয়ে গেছে। এবং কনস্ট্যান্টলি অর্ডার বুকটা আমরা সবসময় বলি ভীষণ গুরুত্বপূর্ণ, 980 কোটি টাকার বড় স্মল অর্ডার বুক রয়েছে এদের সঙ্গে। এবং রেসিডেন্সিয়াল রেভিনিউ আসছে রেসিডেন্সিয়াল কমার্সিয়াল থেকে 17%, আর ইনফ্রা এবং গভর্নমেন্ট যে জবগুলো তার থেকে 83% রয়েছে। মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে চলে আসছি 9,477 কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন, পি রয়েছে 23.8, এবং যদি ইন্ডাস্ট্রি পি দেখে নিয়ে দেখবো 29.4, একদম ইন্ডাস্ট্রির কাছাকাছি রয়ে গেছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখি দেখবো 32 এবং রিটার্ন ইকুইটি 26.4। প্রোমোটার হোল্ডিং প্রচুর 67.2% প্রোমোটার ধরে রেখেছে। ঋণের পরিমাণ খুব কম, ডেট টু ইকুইটি রেশিও যদি ক্যালকুলেশন করি দেখবো নেগলিজেবল 0.18 হচ্ছে এর ঋণের পরিমাণ। ঋণটা কিন্তু সবসময় তাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে নেওয়া হয়। যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন ঋণ যত তোমার কম থাকবে তত তোমার প্রফিটেবিলিটি ম্যাক্সিমামটা তোমার গ্রোথের কাজে লাগবে, কিন্তু ঋণ যদি তোমার বেশি থাকে তার ইন্টারেস্ট চোকাতে গিয়ে তোমার কিন্তু অনেকটা লস হয়ে যেতে পারে। সুতরাং ঋণটা আমরা এইসব স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। এবং সেলস গ্রোথ যদি 5 বছর ধরে তুমি কন্টিনিউ লক্ষ্য করে দেখবো 24% বেশি সেলস গ্রোথ রয়ে গেছে। এবং কারেন্ট মার্কেট প্রাইস যদি আজকে দাঁড়িয়ে দেখছি যেখানে দাঁড়িয়ে ইন্ট্রিনসিক ভ্যালুর খুব কাছাকাছি, মানে 201 যদি কারেন্ট মার্কেট প্রাইস থেকে সেই সিচুয়েশন ইন্ট্রিনসিক ভ্যালু দাঁড়াচ্ছে 236, মানে এক পার জায়গায় চলে এসছে, মানে খুব সুন্দর সিচুয়েশন। এবং ভবিষ্যতে যখন এই কোম্পানিটার আলটিমেটলি 2024 ইলেকশন পরবর্তীকালে এইগুলো সব রকেট হয়ে যাবে কোম্পানিগুলো। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের উপর সরকার বিশেষভাবে কনসেন্ট্রেট করার চেষ্টা করছে। আমরা আগের ভিডিওগুলো তুমি দেখে নেবে, সেখানে আমি বলেছি সরকার কীভাবে ইনফ্রার উপরে মানে জোর দিচ্ছে। তো বন্ধু ভিডিওর প্রত্যেকটা অংশকে কিন্তু দেখবে, কোনো অংশকে স্কিপ করবে না। ভীষণ ভীষণ প্রয়োজনীয় যে বক্তব্যটা রাখা সেটা হচ্ছে ইনফ্রার ক্ষেত্রে যে দেখা যায় সেটা হচ্ছে রোড আছে, রুরাল ডেভেলপমেন্ট, রেল আছে, ডিফেন্স আছে, পোর্ট আছে, হেলথ আছে, এনার্জি আছে, এতগুলো জায়গাতে কিন্তু সরকার কাজগুলো করে চলেছে। এইবারে যে আমি জায়গায় যাবো একটা একটা পার্টকে নেমে করছি, যেমন ইপিসির উপর কাজ দেখে নিলাম আমরা, ইপিসি ছাড়া দেখে নিলাম রোড কনস্ট্রাকশনের উপর, পোর্ট কনস্ট্রাকশনের উপর দেখে নিয়েছি। নেক্সট আমরা চলে আসবো সেটা হচ্ছে এর পরবর্তীকালে সেটা হচ্ছে ব্রিজ, ফ্লাইওভার, ইরিগেশন প্রজেক্টের উপর কাজ করা কোম্পানিটা। তো আসা যাক সেই কোম্পানির ক্ষেত্রে আমরা রোড দেখে নিয়েছি, সেটা হচ্ছে পোর্ট দেখে নিয়েছি। এবার এর পরবর্তীকালে আসছি নেক্সট সেটা হচ্ছে ইরিগেশনের উপর। ইরিগেশনের উপর যে কাজটা সেটা কোম্পানিটার নাম কি, কোম্পানিটার যে কোম্পানিটা বলতে তৃতীয় যে থার্ড কোম্পানিকে চলে এসেছি, তো এই কোম্পানিটার নাম হচ্ছে KNR কনস্ট্রাকশন। KNR কনস্ট্রাকশন একটা দারুণ ভালো কোম্পানি, 1995 সালের কোম্পানিটা এস্টাবলিশড হয় এবং এর কাজ কনসেন্ট্রেশন থাকে সেটা হচ্ছে রোডের ওপরে, ব্রিজের ওপরে, ফ্লাইওভারের ওপর এবং ইরিগেশন প্রজেক্টগুলোর কাজ করে থাকে। মার্কেট ক্যাপিটালাইজেশন 7,530, একবারে স্মল ক্যাপ কোম্পানি যেটা বারবার বলছি, এবং কারেন্ট মার্কেট প্রাইস 268, যেখানে ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 316। কোম্পানিটা কিন্তু বহুদিনের পুরনো এবং প্রচুর অর্ডার পেতে চলেছে আগামী দিনে। এবং ইনফ্রাস্ট্রাকচারের যে মূল ভিত তার মধ্যে একটা কোম্পানি বলে থাকে KNR। এবং এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখছি 20.8%, এবং রিটার্ন অন ইকুইটি দেখবো আমরা 15.5%, একটা বিউটিফুল কোম্পানি। তো নেক্সট আমরা চলে আসবো ফোর্থ কোম্পানি। তো এবারে যে কোম্পানিটা চলে এলাম ফোর্থ কোম্পানিটা, সেটা দুর্দান্ত কোম্পানি, একেবারে স্মল ক্যাপ কোম্পানি। সুতরাং এই ধরনের কোম্পানিতে কিন্তু ভবিষ্যতে বহুগুণ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। আমরা অলরেডি দেখে নিয়েছি সেটা হচ্ছে আমরা এদিকে রোড কনস্ট্রাকশন দেখে নিয়েছি, এদিক থেকে আমরা পোর্ট দেখে নিয়েছি, আমরা এদিক থেকে দেখে নিয়েছি আদার যে ফ্লাইওভার, ইরিগেশন ডিপার্টমেন্ট, ইরিগেশন যেসব প্রজেক্টগুলো সেগুলো দেখে নিয়েছি। এবারে যে জায়গাটা আসবো সেটা কিন্তু একটু আলাদা। এই কোম্পানিটা 1998 ইনকর্পোরেট হয়েছে এবং কোম্পানির বিজনেস যদি হয়, বিজনেসটা বলি সেটা হচ্ছে বিজনেস হচ্ছে গ্যাস সাপ্লাই যে পাইপলাইন সেগুলোকে তৈরি করা, এবং ইরিগেশন যে ক্যানেলগুলো, ইরিগেশন ক্যানেল সেখানে সমস্ত পাইপলাইনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করানো খুব গুরুত্বপূর্ণ কোম্পানি। এবং এর কোম্পানিটা বিল্ডিং করছে, ব্রিজ তৈরি করে, এবং এই ব্রিজগুলো কি হচ্ছে ক্যানেলগুলোর ওপরে যেসব ব্রিজগুলো সেগুলোকে তৈরি করে। এবং এই কোম্পানিটা সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এছাড়াও আরও অনেকগুলো ইরিগেশন রিলেটেড কাজ করে প্রচুর প্রজেক্ট পেতে চলেছে। একদম ছোট্ট কোম্পানি এবং জাস্ট রিসেন্ট আসা কোম্পানি। এবং এই কোম্পানি আমরা যখন যেটা জেনেছি যে ইনফ্রাস্ট্রাকচারের উপর গভর্নমেন্ট প্রচুর জোর দিচ্ছে, ইরিগেশনের উপর প্রচুর জোর দিচ্ছে, যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হবে তখন কিন্তু এইসব কোম্পানিগুলো ইলেকশন 2024 পরবর্তীকালে এদের উপরে একটা বিরাট বড় ইন্টারেস্টিং জায়গা চলে আসছে। যে লার্সেন অ্যান্ড টুব্রো যেরকম একটা সময় শুরু করেছিল, তার পরবর্তীকালে যে তাদের এত গুণ বেড়েছে, যেটা আমি বলছিলাম আগে, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু সেই জায়গায় যেতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে। এবং এদের বিজনেস ক্যাপাবিলিটি, বিজনেস গ্রোথ, এদের ম্যানেজমেন্ট, এদের সঙ্গে সঙ্গে ঋণের পরিমাণ সব দিক থেকে খুব
খুব কম রয়েছে এবং খুব ফ্যান্টাস্টিক রয়েছে এবং খুব লুক্রেটিভ রয়েছে, সেই কারণে কিন্তু এই কাজটা করা। তো এইবারে বলার আগে এই কথাটা বলে নেওয়া দরকার, আপনারা অবশ্যই একটা লাইক করবেন, এই কারণে যে আমার এই পরিশ্রমটার যে একটা ফল। তো আসা যাক যে কাজটা, সেটা হচ্ছে কোম্পানিটার বলছি, কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল 1152, একেবারে মাইক্রো ক্যাপ বললে ভালো হয়। সেই জন্য রিস্ক রয়েছে, রিস্ক এবং রিওয়ার্ড। যদি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে অবশ্যই রিওয়ার্ডও আপনার কিন্তু তত গুণ পেতে পারেন। এই ধরনের ছোটো ছোটো স্মল ক্যাপ কোম্পানিগুলো 10 গুণ, 20 গুণ, 30 গুণ পর্যন্ত রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে। এর যদি কারেন্ট মার্কেট প্রাইস দেখবো 292, এবং যদি ইন্ট্রিনসিক ভ্যালু দেখি 542, মানে 542 হচ্ছে তার ইন্ট্রিনসিক ভ্যালু বলে মনে করো না হচ্ছে, তার তুলনায় কিন্তু কারেন্ট মার্কেট অনেক কম। ইন্ট্রিনসিক ভ্যালুটা কী রিলেটেড সব কিছু কিন্তু আমি আমার যে এখানে বলা এই মেম্বারশিপ নিয়ে দেখে নিতে পারো, বলা আছে সেখানে। নেক্সট ঘটনা সেটা হচ্ছে কি, এর যে রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড দেখবো 36, এবং রিটার্ন অন ইকুইটি দেখবো 27, এবং মানে দুর্দান্ত রয়েছে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল দুটোই দারুণ সুন্দর রয়েছে। ঋণ যদি দেখি 0, ডেট টু ইকুইটি ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস ঋণ মুক্ত কোম্পানি। মানে আমি ঋণটাকে কেন সবসময় জোর দিই, এই কারণে জোর দিই যে ঋণ যত কম থাকবে, যত তুমি লোন কম নেবে, তত তোমার ইন্টারেস্ট কম চোকাতে হবে, যত তুমি ইন্টারেস্ট কম চোকাবে তত তোমার সেই টোটাল প্রফিটটা তোমার কিন্তু তোমার গ্রোথে কাজে লাগবে, ফলে এই রিজার্ভসে কাজে লাগবে, তোমার তত গুণ তোমার সেলস বাড়াবে, যত গুণ তুমি ডিমান্ড পাবে, যত তুমি অর্ডার পাবে। এর অর্ডার বুকও খুব বড় রয়েছে এবং ভবিষ্যতে কোম্পানি কিন্তু বহু গুণ ফ্ল্যাশ করতে চলেছে। আমি যদি দেখি রিটার্ন অন অ্যাসেট দেখি, যেখানে 8 to 10 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট, কখনো 12ও ঠিক আছে, সেখানে এ দিচ্ছে 23.6, একটা আনবিলিভেবল রিটার্ন অন অ্যাসেট দিচ্ছে। মানে বোঝা যাচ্ছে কত গুণ তোমাকে ভালো সিচুয়েশন দিতে পারে। প্রোমোটার 70% হোল্ড করে রেখেছে প্রথম থেকে, এবং প্রোমোটাররা হোল্ডিং সেম রয়ে গেছে। কোম্পানিটার নাম হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার। 1998 তৈরি করে কোম্পানিটা যে ক্যানাল, ইরিগেশন এই সমস্তের উপর কাজ করছে, গ্যাস সাপ্লাই পাইপলাইনের উপর কাজ করছে। এবারে চলে আসবো নেক্সট, দ্যাট ইজ মিনস ফিফথ কোম্পানিতে। ফিফথ কোম্পানিতে আসার আগে যে বক্তব্য সেটা রাখা উচিত। আমরা ইনফ্রার মধ্যে রোডকে নিয়ে কথাবার্তা বলেছি, রুরাল ডেভেলপমেন্ট নিয়ে বললাম, ইরিগেশন এগুলো নিয়ে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে পোর্টকে নিয়ে কথা বলেছি। আমরা এর মধ্যে এনার্জিকে নিয়ে এবার আসবো। তার আসার আগে যেটা বলার, সেই এনার্জি নিয়ে বলার আগে বলি, সেটা হচ্ছে সরকার কিন্তু এনার্জি সেক্টরে প্রচুরভাবে ইনভেস্ট করেছে, এবং তাদের যে বক্তব্য যেটা চলে আসছিল আমরা দেখে এসেছি বিগত 10 বছর ধরে, যে এনার্জি সেক্টরের উপর ফুলভাবে কনসেন্ট্রেট করেছে, রিনিউয়েবল এনার্জির উপর। অলরেডি আমরা জানি কোলের ওপর যে এদের যেরকম ডিপেন্ডেন্স ছিল, ডিপেন্ডেন্সটা কমানোর কথা বলা হচ্ছে G20 সামিটে, এবং পরবর্তীকালে যারা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রিনিউয়েবল সেক্টর বলতে এমনই এনার্জিগুলোর কথা বলা হচ্ছে যে এনার্জিগুলো কিন্তু এখন যে সিচুয়েশন রয়েছে, যেগুলো কিন্তু কন্টিনিউ থাকবে এবং কখনোই সেটা ডিস্ট্রাক্ট হবে না। কোলটাকে পুড়িয়ে যে আমরা যে এনার্জি তৈরি করি, পরবর্তীতে সেই কোল আর কিন্তু এনার্জি কনভার্ট হওয়ার পরে সেটা কিন্তু আর ব্যাক করে কোলে ফেরে না, সেটা অ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু এই ধরনের এনার্জি, যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি বা হাইড্রো এনার্জি, এইসব এনার্জিগুলো কিন্তু কনস্ট্যান্ট, এবং এই কারণে জোর দেওয়া। তো আজকে যে এনার্জি সেক্টরের কোম্পানিটার কথা বলবো, 1992 সালে কোম্পানিটা তৈরি হয়েছে, এবং এর কাজ বেসিক্যালি সোলার প্যানেলের উপর কাজ করে, ইনস্টলেশন, সোলার পাওয়ার জেনারেশন প্ল্যান্টগুলো এরা তৈরি করে, এবং এদের যে রেসিডেন্সিয়াল, রুফটপ এবং কমার্শিয়াল যেসব জায়গাগুলো, সেখানে কিন্তু এরা ইনস্টলেশন করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং কোম্পানিটা একদম মাইক্রোক্যাপ কোম্পানি, এর উন্নতি হওয়ার সম্ভাবনা বহুগুণ রয়েছে। তেমনি যেটা বলার সেটা হচ্ছে রিস্ক রয়েছে। এরা কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল রুফটপের ওপরে কিন্তু সোলার প্যানেল তৈরি করে। এদের যে সার্ভিসগুলোর মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সোলার ফটোভোল্টিক যে এদের সিস্টেম, সেগুলো তৈরি করে। ফটোভোল্টিক বলতে নর্মালি যে সোলার এনার্জিটা পাওয়া যায় সেটা কিন্তু স্টোর করা যায় না, কিন্তু এদের একটা টেকনোলজির মাধ্যমে যে সেলগুলো থাকে, যে টোটাল যে সেলের উপর যে সময় গ্লাসটা এরা রেখেছে, এবং গ্লাসের মধ্যে ইন্টারনালি যেভাবে এরা সোলারটাকে, এনার্জিটাকে স্টোর করে রাখে, সেই প্রসেসটা হচ্ছে সোলার ফটোভোল্টিক সিস্টেম বলা হয়। এছাড়া আরেকটা হয় সোলার থার্মাল প্রসেস। সেই থার্মাল প্রসেসের মাধ্যমে কিন্তু এরা এনার্জিটাকে স্টোর করে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর অর্ডার রয়েছে। এদের যে ক্লায়েন্টগুলো দেখলে তোমরা অবাক হবে, বড় বড় ক্লায়েন্ট, যেমন আমুল এর রয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, BSNL রয়েছে, এছাড়া রয়েছে ইসরো আছে, লার্সেন অ্যান্ড টুব্রো কিন্তু এদের ক্লায়েন্ট, এবং টয়োটা রয়েছে, ভোদাফোন রয়েছে, প্রচুর বড় বড় ক্লায়েন্ট কিন্তু এর রয়েছে। যদি এর মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা বলছিলাম, একেবারে স্মল ক্যাপ কারণ 225 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, একেবারে মাইক্রো ক্যাপ কোম্পানি, ভেরি রিস্কি কোম্পানি। বারবার যতগুলো ফি বলা যায় রিস্কের আগে ততগুলো দিয়ে দেওয়া যেতে পারে। কারেন্ট মার্কেট প্রাইস 154, এবং এটা কিন্তু আন্ডার ভ্যালুড নয়, এ কথাটা একটা বলে দিলাম, আন্ডার ভ্যালুড এই সিচুয়েশনে নয়, কিন্তু কোম্পানিটার ফিউচার বিজনেস গ্রোথ অসম্ভব বেশি বলে আমি এটাকে এই লিস্টের মধ্যে রেখেছি। এবং এনার্জি সেক্টর যখন ফার্মার যত ইনফ্রা যত উন্নতি হবে,
হবে তত কিন্তু এনার্জি সেক্টরের মধ্যে যে কনসেন্ট্রেশন বাড়বে, ফলে এনার্জি সেক্টরে সবকটা স্টক উঠবে এবং যেগুলো স্মল সেগুলো কিন্তু 10 গুণ 20 30 গুণ পর্যন্ত রিটার্ন দিতে পারে, আরও বেশি দিতে পারে। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি আমি ফেস ভ্যালু দেখি 10, মানে এর পরবর্তী ভবিষ্যতে গিয়ে কিন্তু এটা স্প্লিট করার একটা সম্ভাবনা থাকছে। নেক্সট প্রোমোটার হোল্ড করে রেখেছে 72.9% এবং কনস্ট্যান্টলি প্রোমোটার হোল্ড করে রেখেছে, মাঝখানে প্রোমোটার কিনেওছে কিছু স্টককে, ফলে এটার একটা আরও গুরুত্ব পাচ্ছে। প্রোমোটারের দিক থেকেও বলা যেতে পারে এটা একটা ভালো সুযোগ রয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে ঋণের পরিমাণ। ঋণটা কিন্তু এই কোম্পানির বেশি রয়েছে। আমরা জানি ম্যাক্সিমাম এই ধরনের এনার্জি সেক্টরে কিন্তু ঋণ নিয়ে কাজ করে, এদের প্রচুর খরচ এবং এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করতে, বানাতে এবং এগুলোকে ইনস্টলেশন করতে এবং যে স্পেশালিস্ট যারা এমপ্লয়ি লাগে এদের এইগুলোর জন্য এদের কিন্তু এটা ভালো খরচ দিতে হয় এবং সেইটার জন্য ঋণের পরিমাণ 1.02। আমরা সবসময় 1-এর কম নর্মালি দেখে দিই, কিন্তু বিজনেস গ্রোথ যেখানে ভালো রয়েছে, যেখানে ফিউচার প্রসপেক্ট অসম্ভব ভালো হচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু এই ধরনেরগুলোকে আমরা কিন্তু অ্যাভয়েড করলেও করতে পারি। আমি আগেও বলেছি দিস ইজ নট আন্ডার ভ্যালুড স্টক, সুতরাং ভবিষ্যতে কিন্তু একটু পড়তেও পারে, কিন্তু যখন উঠবে বহুগুণ বাড়বে বলে মনে করে নিচ্ছি। যে এটা একটা দারুণ জায়গা রয়েছে। নেক্সট আমি চলে আসবো পরের স্টকটার দিকে, দ্যাট ইজ 6 নম্বর স্টক। 6 নম্বর যে স্টকটা নিয়ে আলোচনা করব, এর আগে আমরা তো এতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু যেটা করা হয়নি এখন সেটা হচ্ছে রেল। রেলে কিন্তু নর্মাল রেলের প্রজেক্ট কথা বলছেন, অলরেডি রেলের যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলো হিউজ, তাদের সমস্ত মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, বা অন্যান্য যেসব বড় বড় কোম্পানিগুলো আমরা এর মধ্যে থেকে অ্যাভয়েড করে দিয়েছি, যেগুলো কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন প্রচুর রয়েছে এবং রিটার্ন দেওয়ার ক্ষমতা কম রয়েছে। নেই যেরকম এই সিচুয়েশনের কারণ তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি, যেমন আইআরবি ইনফ্রাস্ট্রাকচার 24,095 এবং আন্ডার ভ্যালুড নয়। আমরা দিলীপ বিলকনকে নেইনি কারণ আন্ডার ভ্যালুড নয় বলে। আমরা জিএমআর এয়ারপোর্টকে নিয়ে নিই 41,587 এর মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল বলে। আমরা বাদ দিয়েছি কেইসি ইন্টারন্যাশনাল কারণ এর আন্ডার ভ্যালুড নয়, ওভার ভ্যালুড রয়েছে বলে। আমরা এনবিসিসিকে বাদ দিয়েছি কারণ এটাও ওভার ভ্যালুড রয়েছে। আমরা যেখানে বাদ দিয়েছি সেটা হচ্ছে মাজাকাউ ডক, কারণ 41,535 এর মার্কেট ক্যাপিটালাইজেশন এই সিচুয়েশনে অনেক ওভার ভ্যালুড, এই সিচুয়েশন দাঁড়িয়ে মার্কেট ক্যাপিটালাইজেশন জায়গায় রয়েছে। এর রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু এইগুলোর তুলনায় তুলনামূলকভাবে কম, অবশ্যই রিটার্ন ভালো দেয়, তুলনামূলক কম। আমরা চলে আসবো আইএসজিসি হেভি ইঞ্জিনিয়ারিং, সেটাও একটা খুব ভালো কোম্পানি, কিন্তু ওভার ভ্যালুড সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে। ওয়ারি রিনিউয়েবল ওভার ভ্যালুড সিচুয়েশন রয়েছে। আমরা যদি দেখে নিই সেক্ষেত্রে দেখবো যে এরকম বড় বড় কোম্পানিগুলো কিন্তু ওভার ভ্যালুড জায়গায় রয়েছে। সেই কারণের জন্য আমরা কিন্তু আন্ডার ভ্যালুডগুলো খুঁজে বেরিয়েছি। এবং যে কোম্পানিটার কথা এখন আমি বলতে চাইছি, সেই কোম্পানিটা কিন্তু রাইটস ইন্ডিয়া 1974 এর কোম্পানি, এবং এই কোম্পানি একটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ কোম্পানি, এবং এর লোডিং প্লেয়ার বলা যেতে পারে, যে কাজ সেটা করছে ট্রান্সপোর্ট কনসালটেন্সির উপরে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে। এদের ম্যাক্সিমাম যে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, দারুণ ভালো কোম্পানি, এবং এই সিচুয়েশনে মার্কেট ক্যাপিটালাইজেশন একদম ছোটো 11,440, মানে এটা স্মল ক্যাপ কোম্পানির মধ্যে পড়ছে, এবং কারেন্ট মার্কেট প্রাইস 476, এবং যদি এর আমি ইন্ট্রিনসিক ভ্যালু দেখে নিই সেটা হচ্ছে 494, মানে একদম অ্যাট পার রয়েছে সিচুয়েশন। কোম্পানিটা একমাত্র কোম্পানি যে কোম্পানিটা সারা ভারতের মধ্যে একমাত্র এক্সপোর্ট আর্ম বলা যেতে পারে রেলওয়ে সেক্টরে। রেলওয়ে যে ইন্ডিয়ান রেলওয়ের সমস্ত এক্সপোর্টগুলো কিন্তু এই কোম্পানি দেখে। ফলে ভবিষ্যতে যেটা আমরা বলছিলাম করিডোরের কথা নিয়ে, ওয়েস্টার্ন করিডোরের কথা, G20-তে যে কথাবার্তা আলোচনা হচ্ছে, যেখানে সৌদি আরবিয়ার সঙ্গে ইউএসএ এবং ইন্ডিয়ার মধ্যে একটা বড় করিডোরের কাজ চলছে, সেই কাজটা যখন ফুলফিল হবে এই 2024-এ, এদের আসার পরবর্তীকালে শুধু বিদেশের সঙ্গেই নয়, আমরা ইন্টারনালি সব করিডোরগুলো তৈরি হচ্ছে, যেরকম সাউথ ইস্ট এবং ওয়েস্টের মধ্যে একটা লিঙ্ক করে দিচ্ছি, 65,000 কিলোমিটারের বিশাল বড় একটা লিঙ্ক চলছে। সে সমস্ত জায়গায় যে এক্সপোর্ট হবে, সে সমস্ত এক্সপোর্ট কাজগুলো কিন্তু এই রেলের ব্যাপার ডাকলেই কিন্তু এরাই আসবে, এবং রাইটস এল আসা মানে তার প্রফিট বাড়বে। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি তুমি দেখে নাও রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের 29, রিটার্ন অন ইকুইটি 21, যেগুলো অনেক বেশি রয়েছে যতটা এক্সপেক্ট করা হয় তার থেকে, এবং যেটা বলা প্রোমোটার 72% হোল্ড করে রেখেছে এবং কনস্ট্যান্টলি হোল্ড রয়েছে। এবং ঋণের পরিমাণ যেটা হয় গভর্নমেন্ট কোম্পানি, একদম ঋণ নেই। মানে একদিক থেকে দেখতে গেলে আমরা দেখবো সেটা হচ্ছে যে আমরা যদি একদিক থেকে দেখি সে দেখবো যে রিস্ক যেরকম হচ্ছে, রিস্কটাকে আবার মিটিগেট করার জন্য গভর্নমেন্ট রয়েছে। ফলে গভর্নমেন্ট যেখানে সাপোর্ট করছে সেখানে এই ধরনের কোম্পানিগুলো শুধু রিটার্নই তোমায় শুধু পেয়ে যাবে, রিস্কের পরিমাণ এখানে কম। সুতরাং এই ধরনের কোম্পানির ক্ষেত্রে তুমি কিন্তু এই সুবিধাটা পেতে চলেছো, এবং এই সিচুয়েশনে এখনও এটাকে আন্ডার ভ্যালুড বলা যেতে পারে, এবং ইনভেস্ট করার জন্য একটা যথেষ্ট ভালো সময় রয়েছে। এবং এর আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই যে কটা কোম্পানি বলছি সেগুলো বহুগুণ রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখছে। তো আমরা চলে আসবো নেক্সট কোম্পানির দিকে, দ্যাট ইজ 7th কোম্পানি। এই কোম্পানিটাও খুব ভালো কোম্পানি। আমরা অলরেডি যেগুলো আলোচনা করে নিয়েছি সেগুলোর মধ্যে আমাদের রোড ছিল, রেল ছিল, পোর্ট ছিল, আমরা এনার্জি সেক্টর নিয়ে আলোচনা করে নিয়েছি, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানি, যেগুলো বিদেশে যে সমস্ত মালগুলো পাঠানো হবে তার যে কোম্পানি, সেই রাইটস তাকে নিয়ে আলোচনা করে নিয়েছি। প্রতিটাকে নিয়ে আলোচনা করে দেওয়ার পরবর্তীকালে 7 যে কোম্পানিটাকে
বেছে আমি নিয়ে এসেছি অত্যন্ত করে, সেটা হচ্ছে লজিস্টিক ডিপার্টমেন্ট। যখনই আমি কোনো একটা কোম্পানি প্রোডাকশন করছি, সেই প্রোডাকশনটা যদি ডিস্ট্রিবিউশন ভালো না হয় তাহলে কিন্তু প্রোডাকশনটা বেকার হয়ে যাবে। এবং ভারত সরকার এটা মনে করেছে বলে লজিস্টিকের উপরে বহু কোটি টাকা কিন্তু ওরা অলরেডি দিয়ে দিয়েছে এবং বলছে যেটা 24 সালের পরবর্তীকালে তার ইমপ্লিমেন্টেশন হওয়া শুরু হবে। তো সেটা যখন শুরু হবে তখন যে কোম্পানিটাকে এতগুলো লজিস্টিক কোম্পানির মধ্যে আমি যে কোম্পানিটা বেছে নিয়েছি সেটা কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে এবং এই সিচুয়েশনে একটা বড় কাজ করতে চলেছে। যখনই একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যখনই ইনভেস্ট করছে এই লজিস্টিক সেক্টরকে জিডিপিকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে এবং সেটা ভারত সরকার জানে বলেই ইকোনমিক ক্ষেত্রে এটা একটা বিরাট বড় ভূমিকা রাখছে। তো লজিস্টিক সেক্টরের যে কোম্পানিটার কথা আমি বলতে যাবো, লজিস্টিক সলিউশনে কাজ করে দেয় সারা ভারতের মধ্যে সর্বত্র এবং বিদেশেও এদের কিছু ব্যাপার রয়েছে যেগুলো ট্রান্সফার করার জন্য, এক্সপোর্ট করার জন্য এই ধরনের সুযোগগুলো রয়েছে। ম্যানেজমেন্ট ফ্যান্টাস্টিক রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজেশন 6,610, মানে একেবারে স্মল ক্যাপ কোম্পানি, কারেন্ট মার্কেট প্রায় 269 এবং আমি যদি দেখে নিই ইন্ট্রিনসিক ভ্যালু 241 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল 18 যেটা 15 to 17 মোর দ্যান সাফিসিয়েন্ট, রিটার্ন অন ইকুইটি 20 যেখানে 17 to 18 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে এই লজিস্টিক কোম্পানিটার নাম সেটা হচ্ছে অল কার্গো লজিস্টিক্স। এই কোম্পানিটা অল কার্গো লজিস্টিক্স বহু বছরের পুরনো কোম্পানি এবং ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো এবং ভবিষ্যতে যে আশা করা হচ্ছে এই কোম্পানিটা কিন্তু যত কোম্পানির ক্ষেত্রে ইনফ্রার ক্ষেত্রে যত উন্নতি হবে অটোমেটিক্যালি প্রতিটি লজিস্টিক কম বেশি উন্নতি হবে, কিন্তু যেসব কোম্পানিগুলো স্মল ক্যাপ, যেসব কোম্পানির বিজনেস গ্রোথ ভালো, যেগুলো স্ট্র্যাটেজি যথেষ্ট ভালো, ম্যানেজমেন্ট ফ্যান্টাস্টিক, যেগুলো ভবিষ্যতে গিয়ে বহুগুণ বাড়ার ক্ষমতা রাখছে, সেই সব কোম্পানিগুলোর মধ্যে একটি হচ্ছে সেরা কোম্পানি হচ্ছে অল কার্গো ইন্ডাস্ট্রিজ, অল কার্গো লজিস্টিক্স। এই অল কার্গো লজিস্টিক্সে এই সিচুয়েশন দাঁড়িয়ে আমার মনে হয়েছে সিচুয়েশনে যথেষ্ট ভালো সিচুয়েশন এবং ইনভেস্ট করার জন্য একটা প্রকৃষ্ট সময়। তো আমি এর মধ্যে ডিক্লারেশন দেওয়ার সেটা হচ্ছে এই ভিডিওতে যেগুলো বললাম সবই এডুকেশনাল পারপাস। তোমরা অবশ্যই নিজেরা একবার করে অ্যানালাইজ করে দেখে নেবে এবং তোমাদের কাছে কার কাছে এই 7খানা কোম্পানির মধ্যে একটিও রয়েছে বা আদৌ আছে কি না, ভবিষ্যতে তোমরা কি ভাবছো বা তোমাদের কমেন্ট করে জানাবে যে এছাড়া আরও ইনফ্রার ওপরে নতুন করে কিছু কোনো স্টক আনবো কি না, তোমরা ডিটেলসে জানাবে। একটা অবশ্যই যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, যদি ইনফরমেশনগুলো সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায় প্রতিদিনের প্রতিটা ভিডিও। এবং যদি তা অলরেডি সাবস্ক্রাইব করে একটা লাইক করো এবং শেয়ার করে দিও। শেয়ার কেন করবে? এটা যত গুণ সকলের মধ্যে পৌঁছবে তত গুণ কিন্তু এটার ডিস্ট্রিবিউশন বাড়বে। শুধু এটার ডিস্ট্রিবিউশন মানে টোটাল মার্কেটের ডিস্ট্রিবিউশন বাড়বে। যত মার্কেট ডিস্ট্রিবিউশন বাড়বে তত কিন্তু আলটিমেটলি লাভ আমাদের সকলের হবে, কারণ ইনভেস্টমেন্ট যত বাড়বে তত গুণ কিন্তু উন্নতি হবে। তো আজকে এখানে শেষ করছি, সবাইকে স্বাগত নমস্কার জানিয়ে শেষ করে দিচ্ছি।